নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি 2.0। আমাদের আজকের বিশেষ নিবেদন আরসি, লিখেছেন অরিজিৎ রয়। গল্প পাঠে গুনগুন, স্বর্ণাভের ভূমিকায় সৌমেন, মৈত্রেয়ীর ভূমিকায় বৃষ্টি, প্রতুল মিত্রের ভূমিকায় সৈকত, সপ্তর্ষির ভূমিকায় অরিজিৎ এবং অন্যান্য ভূমিকায় সোহম। শুরু করছি আজকের গল্প আরসি। আজ বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছে স্বর্ণাব। কেন জানি কোন দুশ্চিন্তা গ্রাস করেছে তাকে, যার ফলে মুখ চোখ জুড়ে শুধু অবসন্ন মেঘে ঢাকা। মাথার চুল উস্কো খুস্কো, গাল ভর্তি না কামানো দাড়ি বিস্তার লাভ করেছে। কোনো মতে মুখ হাত ধুয়ে প্রাতরাশ সেরে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর বিছানার সামনে গিয়ে দাঁড়ালো একটা মস্ত বড় আয়নার সামনে। আয়নায় নিজের আপাদমস্তক প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতেই গম্ভীর ভাবনার অতল সাগরে তলিয়ে গেল বছর 35-এর সফল ডাক্তার স্বর্ণাব। হঠাৎ যেন স্বর্ণাব শুনতে পেল আয়না তাকে কটাক্ষ করে বলছে, ওহে ডাক্তার, কি এত ভাবছো এখন? সময় থাকতে তুমি ভাবনি এক মুহূর্তের জন্য। এত অহংবোধ তোমার? নিজেকে ভগবানের থেকেও শক্তিধর মনে করেছিলে ডাক্তার? ছি, ঠিক তোমাকে ডাক্তার, ঠিক। দুনিয়া তোমাকে সফল সার্জন ভাবতেই পারে, বা যদি মনে নাও করে, তবু তোমার সামনে কিছু বলার মতো সৎসাহস নেই তাদের। কারণ তারা রক্ত মাংসের মানুষ, প্রাণ আছে, সমাজে একসাথে বাস করতে হয়। লোকে কি বলবে তার ভয় লজ্জা থাকে। আমার এগুলো একটাও নেই, তাই আমি সত্যি কথাই বলি। স্বর্ণাবর কানে কথাগুলো সুরের মতো বিততে লাগলো, যা তার ভারাক্রান্ত মনকে ক্ষতবিক্ষত করে দিল। তার বিবেক তাকে বারবার বুঝিয়ে দিচ্ছে সে ব্যর্থ হয়েছে জীবনে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা পুরোটাই তার মতো, আবার পুরোপুরি বিপরীত, কারণ এটা যে তারই প্রতিবিম্ব। কিন্তু আজ সেই ছায়াই যেন প্রাণ পেয়েছে, তাই তার বিবেক বোধে পরিপূর্ণ কথার প্রতিটা লাইনের রন্ধে রন্ধে রয়েছে কঠোর বাস্তবতা। স্বর্ণাব যখন কথাগুলো ভাবছিল, তখন আয়না যেন আবার বলে উঠল, কি গো হেরে যাওয়া ডাক্তার, আজ তোমার মাথা নত হয়ে গেছে কেন? কোথায় গেল তোমার দম্ভ? একটা অপারেশনও অসফল না হওয়ার যে দম্ভ এতদিন চোখে মুখে জল জল করত, আজ হঠাৎ সেই মুখ ফ্যাকাশে কেন? বলো ডাক্তার, জবাব দাও। নিজেই নিজের কাছে হেরে গেছো তুমি, তাই আজ নিজের মানুষকে হারাতে বসেছো। এখন বিবেক দংশনে ভুগছো। আর যখন সবাই বলেছিল তখন দুটো জীবনকে নির্দ্বিধায় তুলে নিয়েছিলে নিজের হাতে। আজ তাই তুমি এক ঝটকায় দুটো জীব হত্যার ভাগীদার। মাথা তুলে তাকিয়ে দেখো নিজেকে, তোমার হাত রক্তের দাগে রাগানো, গোটা শরীর দুটো প্রাণীর খুনে রক্তে ভরপুর হয়ে গেছে। ঠিক স্বর্ণাব, ঠিক। হঠাৎ স্বর্ণাভের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে স্বর্ণাভ শুনতে পেল অপর পাশে মৈত্রী বলছে, হ্যালো স্বর্ণাভ, আমি একটা বিপদে পড়ে গেছি, তাই বাধ্য হয়ে ফোন করেছি তোমায়। কাজের সময় জানি ব্যস্ত আছো, কিন্তু আমি নিরুপায়। দাদা বৌদিরা আর আমাকে রাখতে চাইছে না তাদের বাড়িতে। আজ সকালেই পর্দার ছোটদা দুজনে এসে বলে গেল, বোন, তুই এবার বিয়ে করে নে স্বর্ণাবকে বলে। ও তো চাকরি পেয়ে গেছে, তোর দায়িত্বও নিতে পারবে। আর না হলে তুই একটা নিজের সুবিধা মতো জায়গা বাড়ি ভাড়া নিয়ে চলে যা। বৌদিরা চাইছে না তুই এ বাড়িতে থাকিস। তার উপর মেয়েরা বড় হয়ে গেছে, আর এক ঘরে থাকা যাচ্ছে না। তাই তুই চলে গেলে তোর ঘরটা ফাঁকা হতো, ওরা তোর ঘরটায় থাকতে পায় আর কি। তারা নেই, তুই এই সপ্তাহটা নে, কিন্তু তারপর আর সম্ভব হবে না। বাবা মা নেই আমার, তাই আমি ওদের সংসারে বোঝা। তুমি এবার বলো, তোমার পক্ষে কি আমাকে নিয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করা সম্ভব হবে, নাকি বোঝা মনে হবে?
মৈত্রীর ফোন রাখার সাথে সাথেই স্বর্ণাব ভেবে ঠিক করতে পারছিল না তার কি করা উচিত এই মুহূর্তে। এই সবে চাকরি পেয়েছে সে, সঞ্চয় বলতেও কিছুই নেই তার, কিন্তু এমন অবস্থায় বিয়ে করে নেওয়া ছাড়া অন্য পথ নেই বললেই চলে। এই প্রস্তাব দিয়েছে ও। কলেজ লাইফের বন্ধু ওরা দুজন, আর তখন থেকেই সম্পর্ক তৈরি হয়েছে। মৈত্রী ছোট থেকেই দাদাদের কাছেই মানুষ, আর খুব বিচক্ষণ। এতদিনে স্বর্ণাব নিজের উপার্জন না থাকায় সে অপেক্ষা করেছে তার জন্য, যার ফলে অনেক অশান্তি করেছে বৌদিরা, তবু সব কিছু বুক বুজে সহ্য করেছে মেয়েটা। সেই রাতেই স্বর্ণাভ মৈত্রীকে ফোন করে জানিয়ে দেয় সে প্রস্তুত তার ভাত কাপড় সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর দায়িত্ব নিতে। স্বর্ণাভর বাড়ির সকলেই মৈত্রীকে খুবই পছন্দ করত, তাই ছেলের সিদ্ধান্ত শুনে সকলেই খুশি মনে রাজি হয়ে গেল। আর তাড়াহুড়ো করে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যায় দুজনে। তারা একটা বছর বেশ সুখে সংসার করে। তার সাথে স্বর্ণাবর খ্যাতি বাড়তে থাকে, কিন্তু তার মধ্যে ঘনিয়ে আসতে থাকে দুর্যোগের ঘন কালো মেঘ, একরাশ দুঃসংবাদ নিয়ে। একদিন সকালে মৈত্রীর বমি শুরু হয়, আর হঠাৎ একবার অচেতন হয়ে পড়ে গেল। স্বর্ণাভ তাকে নিয়ে কিছু পরীক্ষা করাতে যায় তার পরিচিত বন্ধুর ল্যাবে। কিছুক্ষণ পর রিপোর্ট হাতে স্বর্ণাভর বন্ধু সপ্তর্ষি ছুটে এসে জানায়, ভাই স্বর্ণাভ, মৈত্রেয়ী মা হতে চলেছে। কিন্তু স্বর্ণাভ বিচলিত হয়ে জানতে চায়, কিন্তু কি বল, কি আছে রিপোর্টে? এক গোছা কাগজ বাড়িয়ে দিয়ে সপ্তর্ষি বলে, দেখ রিপোর্টগুলো, তুই নিজেই ভালোই বুঝবি। রিপোর্টগুলো খুঁটিয়ে দেখার পর স্বর্ণাভের মাথায় আকাশ ভেঙে পড়ল। ভিতরে ভিতরে মৈত্রীর শরীরে গজিয়ে উঠেছে প্রাণঘাতী রোগের চারা, যা বাড়তে বাড়তে মহিরুহে পরিণত হয়েছে। ফলে সন্তানের জন্ম দিতে গেলে মায়ের জীবনও সংকট আছে। এই ঘটনার জেরে ভেঙে পড়েছে স্বর্ণাভ মানসিকভাবে, কারণ পরিস্থিতি তার সাধ্যের বাইরে চলে গেছে। আয়নার সামনে বসে এতক্ষণ এসব কথাই ভাবছিল, কিন্তু ভাবনায় ছেদ ঘটল। কাঁধে একটা অতি পরিচিত হাতের স্পর্শ। কেন এত চিন্তা করছো? সব ঠিক হবে, তুমি পারবে, ঠিক পারবে। আর যদি ব্যর্থ হও তাও কোনো কষ্ট নেই আমার। এই কষ্টের জীবনে একটা বছর তোমার যে যত্ন পেয়েছি তাতেই আমি ধন্য। আর বিশ্বাস আছে আমাদের সন্তানকেও তুমি কোনো অভাব বুঝতে দেবে না, দুজনের সমান পরিমাণ যত্ন নেবে। তাই আমার মরার আগে কোনো ভাবনা চিন্তা ছুঁই নেই। মৈত্রীর কথাগুলো স্বর্ণাভর আত্মবিশ্বাসকে একটু বাড়িয়ে তুলল। তাই স্বর্ণাভ জবাবে বলল, পাগলি একটা, কেউ তোকে কেড়ে নিয়ে গিয়ে দেখাক না, তার আমি হাত পা ভেঙে দেবো। স্বর্ণাভর কথা শুনে লজ্জা পেয়ে মৈত্রী ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। তারপর আবার একরাশ নিস্তব্ধতা গ্রাস করল সবকিছু। বাহ ডাক্তার, মনে নতুন জোর পেলে দেখছি। কিন্তু মনে রেখো, সময়ের বাড়ির প্রহার কেউ আটকাতে পারে না, আর ইতিহাস নিজেকে বারবার ফিরিয়ে নিয়ে আসে। পাপ কারোর বাপকেও ছাড়ে না। তুমি কোন রাজার উজির? সেই তো সময়ের চাকার ঘিনিপিগ হইয়াছ। পাপের বোঝা তো আর কম হলো না। মনে পড়ে তখন সবে মাত্র পরিচয় বাড়তে শুরু করেছিল তোমার, কিন্তু অসৎ পথটাই পছন্দ করেছিলে তুমি। নির্দ্বিধায় কত মৃতকে জীবিত আর জীবিতকে মৃত আখ্যা দিয়েছ। মনে পড়ে সেই মায়ের কান্না, যার সন্তানকে বেশি অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়ে সদ্যজাতকে মৃত বলে প্রমাণ করে দিয়েছিলে? বা কন্যা সন্তানের জন্মদাত্রী মায়ের অজ্ঞাতেই বাড়ির লোকের কথায় পাল্টে দিয়েছ অন্য বাচ্চার সাথে? বা এই ধরো কিছুদিন আগেই তোমার একটা ছোট্ট ভুল,
যার ফলে অপারেশনের সময় এক নিষ্পাপ মা আর তার সন্তান, যে কিনা পৃথিবীর আলোর দেখার সুযোগই পেল না, তাকে শুধুমাত্র দোষ এড়িয়ে যাওয়ার আর বিল বাড়ানোর উদ্দেশ্যে এক সপ্তাহ জীবিত সাজিয়ে রাখার মতো পাপ করেছো তুমি। তার শাস্তি এই জন্মেই ভোগ করতে হবে যে। কেন 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 দুনিয়ার কি আমি একাই পাপী, একাই পাপ করেছি আর যেন কেউ কোনো পাপ করে না? এই যে গরিব জনগণের থেকে জোর করে কর আদায় করে নেতারা নিজেদের পেট ভরাচ্ছে আর গরিবের পেটে লাথি মারছে, তখন তাদের পাপ হয় না? যত দোষ শুধু আমার। বলতে শুরু করলে কত শত মহাপাপী রাঘব বোয়ালদের কথা উঠে আসতে পারে তা তোমার ধারণার বাইরে। কিন্তু না, তারা তো সাধু, আর আমি নিজের পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটু পাপের রাস্তা অবলম্বন করেছি, তো দোষ শুধু আমার। তাছাড়া তোমার নিশ্চয়ই জানা আছে যেসব টাকার কথা তুমি বলছো তা আমি স্বইচ্ছায় নিই না, হাসপাতালের অন্য মাতাদের কথাতেই নিই, আর বেশিরভাগ তারাই নেই। কিন্তু যত সব শাস্তি শুধু আমি একা ভোগ করব, তাই তো? বা বিধাতা, ভালোই পক্ষপাত তোমার। 2 সপ্তাহ পর অফিস রুমে বসে চা খাচ্ছিল মিস্টার মিত্র। হঠাৎ ফোন বেজে উঠল তার। ফোন ধরে কানে দিয়ে তিনি বললেন, হ্যালো, প্রতুল মিত্র, বালিগঞ্জ থানা। কি হয়েছে বলুন? ফোনের অপর পাশ থেকে কেউ একজন বলে উঠল, স্যার, 69 নম্বর ওয়ার্ডের কাকুলি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর কেউ সাড়াও দিচ্ছে না। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আমরা যাচ্ছি স্পটে, আপনি ওখানেই থাকবেন। বিকাশ, তাড়াতাড়ি গাড়ি বের করো, কাকলি অ্যাপার্টমেন্টের ওয়ার্ড নম্বর 69 যেতে হবে। কিছু একটা সন্দেহজনক ঘটনা ঘটেছে। কিছু সময় বাদে প্রতুলবাবু কাকুলি অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে যখন ঢুকলেন আর যা দেখলেন তার বিবৃতি কিছুটা এই রকম। বাড়ির ভিতরে একটা ঘরের মধ্যে 2টি মৃতদেহ পড়ে আছে, আর পাশে একটা চিঠি যাতে লেখা সবিস্তারে বিবরণ, আর শেষে লেখা, গোটা দুনিয়াকে হারাতে পারলেও নিজেকে পারলাম না, হেরে গেলাম, তাই দুজনেই চললাম। সামনের চিঠি শেষ করে নামিয়ে রেখে প্রতুলবাবু বললেন, সুইসাইড 1 সপ্তাহ আগে। আর জানো বিজয়, ওই ঘরের সেই আয়নাটা ভেঙে চুড়ে পড়েছিল মাটিতে, তাও সে যেন বলেই চলেছিল, আর শীতে কাটছে না সো, ভাঙছে আকাশ, বাড়ছে আর শীতে আরছে না সো, ভাঙছে আকাশ, বাড়ছে। জুনিয়র অফিসার বিজয় সেন শুধু শুনেই গেল, কথাগুলো বুঝল না আর। নমস্কার।